হাই কোচিং সেন্টারের উপস্থাপনা আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী প্রতিটি মানুষকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত মণ্ডল। আমার আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর একটি গল্প। গল্পের নাম বহুরূপী, লিখেছেন সুবোধ ঘোষ। তার গল্প সংগ্রহের তৃতীয় খণ্ড থেকে। গল্পটির নাম বহুরূপী। বহুরূপী কথার অর্থ হচ্ছে বহুরূপ ধারণ করে বেড়ায় যিনি। বর্তমান সমাজ সভ্যতা আপমর মানুষজনের মধ্যে আমরা তো সবাই নানান রূপ ধারণ করে বেড়াচ্ছি। কেউ বা জীবিকা তাগিদে, কেউ বা মুখোশের আড়ালে। আমরা সবাই, অর্থাৎ বর্তমান পৃথিবীটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ, আর এই রঙ্গমঞ্চে আমরা সবাই অভিনয় করে চলেছি, অর্থাৎ নাটক করে চলেছি। একসময় অভিনয় পালা শেষ হলে আমাদের যেমন উপরে উঠে যেতে হবে, তাই এই জীবনে চলাকালীন আমরা যে নানান পেশা, নানান জীবিকা তাগিদে যে অভিনয় করে চলেছি, এইরকম একটা অভিনয়ের জীবন আমরা এই গল্পে পাবো। যিনি অভিনয় করছেন তিনি হচ্ছে সুবোধ ঘোষ। এই গল্পে হরিদা, সেই হরিদার জীবন কাহিনী আমরা এই গল্পে জানব। হরিদার চার বন্ধু, হরিদা, ভবতোষ, অনাদি আর সুবোধ ঘোষ। সেই হরিদা হচ্ছে বহুরূপী, অর্থাৎ নানান রূপ ধারণ করে যে বেড়ান, তারই একটা জীবন কাহিনী এই গল্পে আমরা পাবো। গল্পটি শুরু হচ্ছে হরিদা তার ঘরের উনানে, অর্থাৎ আগুনের আঁচে ফুঁক দিয়ে, অর্থাৎ আগুনটা ধরানোর চেষ্টা। ঠিক সেই সময় তার তিন বন্ধু তার বাড়িতে আসেন, এসে বলছেন, শুনেছি হরিদা কি কাণ্ড হয়েছে? হরিদা উনানের মুখে কিছু ফুঁ দিয়ে বলছে, না কিচ্ছু শুনিনি। শোনেননি হরিদা জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন? না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি জানবই বা কি করে, আর আমাকে বলবেই বা কে? জগদীশবাবু বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন, 7 দিন ছিলেন, হিমালয়ের গিরিগুহাতে থাকেন, সারা বছর শুধু একটু হরিত্তকি খান, সন্ন্যাসীর বয়স 1000 বছরের বেশি। এসব কিছু শোনেননি? বলছে না। আচ্ছা হরিদা বলছে, আচ্ছা সন্ন্যাসী আছেন না চলে গেছেন? বন্ধুরা বলে চলে গেছে। হরিদা আক্ষেপ করেন, থাকলে একটু পায়ের ধুলো নিতাম। বন্ধুরা বলছে, না সে পেতেন না, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধুমাত্র জগদীশবাবু ছাড়া কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। কেন? কারণ জগদীশবাবু কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে জগদীশবাবু পায়ের কাছে ধরেছিলেন, আর সেই সুযোগে জগদীশবাবু তার পায়ে প্রণাম করেছিলেন। তাছাড়া তাকে বিদায় দেওয়ার সময় তার ঝোলার মধ্যে 100 টাকা দিয়েছিলেন, এবং সন্ন্যাসী হাসলেন, তারপর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। আমরা কি বলছি বা না বলছি সে দিয়ে কোনো কান নেই। আমাদের জন্য এক হাঁটি ফুটন্ত চায়ের জল নামিয়ে দিয়ে তিনি ভাতের হাঁড়িটা চড়ালেন। হরিদার উনানের আগুন তখন আঁচে গনগন করে জ্বলছে। শহরের সবচেয়ে সরু গলিটির মধ্যে এই ছোট্ট ঘরটি হরিদার ঘর, আর আমাদের 4 জনের আড্ডার ঘর। চা, চিনি, দুধ আমরাই নিয়ে আসি। হরিদা উনানের আগুনের আঁচে জাস্ট ফুটিয়ে দেন। খুব গরিব মানুষ হরিদা, ইচ্ছা করলে কোনো দোকানে কিংবা অফিসে বিক্রি বাটার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার পছন্দ নয়। ওই ঘড়ির সময় বেঁধে দিয়ে প্রত্যেকদিন নিয়ম করে কাজ করে যাওয়া হরিদার পছন্দ নয়। তাই একঘেয়ে অভাবটা সহ্য করে নিয়েছে, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। তাই অর্ধেক দিন তার হাঁড়িতে শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই অভাব সে মেনে নিয়েছে। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। তিনি সপ্তাহে একদিন বহুরূপী সেজে পথে বের হন, যেটুকু উপার্জন করে তার ভাতের হাঁড়ির দাবি মেটানোর চেষ্টা করে। কোনোদিন সকাল কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে বহুরূপী সাজে পথে বেরিয়ে পড়েন। যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিশ দেয়, যারা চিনতে পারে না তারা কিছু দেয় না, কিংবা 2-1 পয়সা ছুঁড়ে দেয়। একদিন দুপুরবেলা চকের বাস স্ট্যান্ডে এক আতঙ্কে হল্লায় বেজে উঠেছিল। এক উন্মাদ পাগল, যার গাল থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটি কটকটে লাল, গলায় ভাঙা কৌটোর মালা, পরনে কম্বল, হাতে থান ইট, বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। সবাই ভয়ে বিস্মৃত, কেউ বা 2-1 পয়সা ছুঁড়ে দিচ্ছে। কিন্তু যখন বাস ড্রাইভার কাশিনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও, বাসের যাত্রীরা অবাক বিস্মৃত। এটা একটা বহুরূপী, কেউ বা বিস্মৃত, কেউ বা অবাক, কেউ বা রাগ, কেউ বা 2-1 পয়সা ছুঁড়ে দেয়। এই হরিদা চমৎকার ঘটনার সৃষ্টি করে, শহর জীবনে মনোরম ঘটনার সৃষ্টি করে। শহরে সবেমাত্র আলো জ্বলেছে, দোকানে দোকানে সন্ধ্যা সাঁঝ প্রদীপ দিতে ব্যস্ত। ঠিক সেই সময় এক রূপসী বাইজি পায়ে ঘুঙুর বেঁধে, শাড়ি পরে, রুমঝুম পায়ে যখন নেচে নেচে চলে যায়, শহরে যারা নতুন এসেছে তারা তার রূপে বা প্রেমে মুগ্ধ হয়ে যায়। কিন্তু দোকানদার যখন হরির এই কাণ্ড দেখে হেসে বেড়ে, তখন তাদের মোহ ভঙ্গ হয়ে যায়। এটা একটা ছেলে, এটা একটা বহুরূপী,
তাদের মোহভঙ্গ হয়ে যায়। আমরা দেখেছি এই হরিদা রূপসী বাইজি সেজে পায়ে ঘুঙুর বেঁধে শাড়ি পরে যখন এক একটা দোকানের সামনে যাচ্ছে আর একটা ফুল সাজিয়ে নিয়ে দোকানে গিয়ে দিচ্ছে এবং চোখ টিপে যখন দোকানদারকে ইশারা জানাচ্ছে তখন দোকানদার একটা সিকি পয়সা তুলে দিচ্ছে। সেদিনে অবশ্য হরিদা রোজগার মন্দ হয়নি, 8 টাকা 10 আনা উপার্জন হয়েছিল। এই হরিদা কখনো বা বাউল, কখনো বা কাপালিক, কখনো বা বোসকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো বা হেডকোট প্যান্টুলুন পরা ফিরিঙ্গি সাহেব, নানান রূপ ধরে বেড়ান। একবার তো পুলিশ সেজে দয়ালবাবু লিচু বাগানে ঢুকে স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন এবং মাস্টারমশাইয়ের কাছ থেকে 8 আনা ঘুষ নিয়ে তবে স্কুলের ছেলেদেরকে ছেড়েছিলেন। তবে মাস্টারমশাই পরবর্তীকালে তার জানতে বাকি থাকেনি তিনি কাকে 8 আনা ঘুষ দিয়েছে, কিন্তু একটু রাগ করেননি, কিন্তু বেশ তারিফ করে বলেছেন, হরি বেশ চমৎকার পুলিশ সাজতে পেরেছে। কিন্তু আজকের আমরা এত কথা বলছি, হরিদার তো কোনো আওয়াজই নেই। হরিদার মাথার মধ্যে কি কোনো নতুন মতলব ছটপট করছে? হতে পারে। হ্যাঁ তাই তো হরিদা আমাদেরকে বললেন যে তোমাদের একটা জব্বর খেলা দেখাবো। হরিদা আমাদের খেলা দেখিয়ে লাভ কি? আমাদের কাছ থেকে তো বড়দের একটা সিগারেটের চেয়েও বেশি কিছু পাবে না। না ঠিক তোমাদের দেখাবো না, তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? জগদীশবাবুর বাড়িতে। আচ্ছা, জগদীশবাবুর বাড়িতে খেলা দেখানোর জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? মোটামুটি কিছু আদায় করে নেব। সারাদিন ভেগ ধরে 2-3 টাকার বেশি হয় না, তাতে সপ্তাহ চলে না। তাই এমন কিছু ঝেলে নেব যে সারা বছরে চলে যাবে। মারিত হাতি, লুটিত ভাণ্ডার। একবার যা ঝেলে নেব সারা বছর চলবে। জগদীশবাবু ধনী মানুষ বটে, কিন্তু বেশ কৃপণ। তিনি একটা বিরাগী কিংবা সন্ন্যাসী সাজতে দেখলে কত আর খুশি হবেন। বড় যে 5 আনা, এর বেশি তো না। তোমরা যদি দেখতে থাকো বা দেখতে চাও তাহলে সেখানে থেকো। হ্যাঁ, আমরা যাবো অবশ্য জগদীশবাবু বাড়িতে পড়ছে চাঁদার জন্য। তারপরে অধ্যায় দেখাচ্ছে যে শহরের গায়ে তো প্রত্যেকদিন চাঁদ ওঠে, কিন্তু আজকে চাঁদের আলোটা খুব সুন্দর, খুবই মনোরম, খুবই মুগ্ধকর। জগদীশবাবুর বাগানে জগদীশবাবুর ঘরের সামনে একটা মস্ত আলো জ্বলছে। জগদীশবাবু তার এই বারান্দার চেয়ারে বসে আছে। সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু, সাদা মাথা সাদা দাড়ি। আমরা কোর্সের চাঁদার খাতাটি নিয়ে জগদীশবাবুর হাতে দিয়ে আমরা সেখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ সামনে যাকে দেখলাম তাকে দেখে অবাক হয়ে গেলাম। ইনি হরিদা হতেই পারে না। এক বিরাগী, তার কোনো জটাজুটোধারী কোনো সন্ন্যাসী নেই, জটাজুটোধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কুমণ্ডল নেই, মৃগচর্মের আসন নেই, বৈদিক সাজও নেই, আদুর গায়ে খালি আছে একটা উত্তরীয়, পরনে ছোট্ট বহরে সাদা থান, মাথার চুল সাদা চিকচিক করছে, পায়ে ধুলো মাখা পা, হাতে আছে একটা গীতা, হাতে আছে একটা ঝোলার মতো একটা গীতা বের করে কি যেন দেখলেন এবং হাসলেন। মানুষটিকে দেখে মনে হচ্ছে যেন অশরীরী কোনো আত্মা। যখন জগদীশবাবু তাকে বললেন আসুন, এই কথা শুনে বিরাগী বললেন, আপনি 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে মানুষকে মানুষ জ্ঞান করেন না, নিজেকে ভগবানের চেয়ে বড় মনে করেন। এই কথা শুনে জগদীশবাবু বললেন, কেন মহারাজ আপনি এমন কথা বলছেন? আমি মহারাজ নই, আমি সৃষ্টির এক কণা ধুলি মাত্র। আমার ভুল হয়ে গেছে, আপনি রাগ করবেন না। রাগ নামও রিপু আমার নেই, আমি বিরাগী। হ্যাঁ ছিল এক সময়, সে পূর্বজন্মের কথা। আমি আপনাকে কিভাবে সেবা করতে পারি? 1 গ্লাস ঠান্ডা জল, আর কিছু চাই না। এই কথা শুনে ভবতোষ বলছে, শুনছো তো, এই গলার স্বর হরিদা হতেই পারে না। ঠান্ডা জল খেয়ে বিরাগী হাঁপ ছেড়ে বাঁচলেন। পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। জগদীশবাবু বিরাগীকে বলেন, আপনি কয়েকটা দিন এখানে থাকুন বিরাগীজি। না, এই খোলা আকাশ আর ধরিত্রী মাটি থাকতে আমি বিষয়ে দালান বাড়িতে থাকবো কেন বলতে পারেন? আপনার এখানে জল খেয়েছি, পরমাত্মা আপনার কল্যাণ করুন, আপনার এখানে থাকতে পারবো না। কথা শুনে অনাদি ভবতোষের কানে কানে বলছে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার ভাষা হতে পারে? অসম্ভব। জগদীশবাবু তাকে বললেন, আপনি আমাকে কিছু আজ্ঞা করুন যাতে আমি আপনার। এই কথা শুনে বিরাগী বলছে, না আমি যার কাছে পড়ে আছি তিনি তো নিহাত কম না, তাই আপনার কাছে কিছু চাইবার আমার প্রয়োজন নেই। এই কথা শুনে জগদীশবাবু বলছে, তাহলে আপনি কিছু আমাদের উপদেশ শুনিয়ে যান। বিরাগী বললেন, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, এসব হচ্ছে সুন্দর সুন্দর বঞ্চনা। এগুলোকে ত্যাগ করে একজনকে আপন করার চেষ্টা করুন, তাহলে আপনার সব পাওয়া হয়ে যাবে। এই কথা শুনে জগদীশবাবু বলছে,
আপনার তীর্থ ভ্রমণের জন্য আমি কিছু দিতে চাই। জগদীশ বিরাগী তো নিতে চাইছেন না। তখন বিরাগী বলছে আমি এখন আসছি। জগদীশ বলছে আপনি 1টা মিনিট থাকুন বিরাগীজি। বিরাগী 1টা মিনিট সেখানে দাঁড়িয়ে রইলেন। জগদীশবাবু ঘর থেকে 101 টাকার একটা নোটের বান্ডিল নিয়ে এসে তার পায়ের কাছে রাখলেন। বললেন এই সামান্য 101 টাকা আমি আপনার তীর্থ ভ্রমণের জন্য দিলাম। এই কথা শুনে বিরাগী বলছেন আমার বুকের ভিতর যে সব তীর্থ, তীর্থ তো ভ্রমণ করে দেখার প্রয়োজন নেই। আমি বিরাগী মানুষ, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, ঠিক তেমনি আমি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। এই কথা বলতে বলতে তিনি নেমে চলে গেলেন, আর তার 101 টাকা সেই সিঁড়ির পাশে অচঞ্চলভাবে রইল। পরের বেড়াতে জগদীশবাবুর বাড়ির শেষে তার 3 বন্ধু অর্থাৎ ভবতোষ, অনাদি আর সুবোধ হরিদার ঘরে যায়। যেতে যেতে অনাদি বলছে কি হলো হরিদা, খুব যে বলেছিলে আর জব্বর খেলা দেখাবে, ঘরে বসে কাটিয়ে দিলেন। এমন সে অনাদি ঘরে ঢুকেই চমকেছে, সে কি হরিদা, তাহলে আপনিই বিরাগী? হরিদা বলছে হ্যাঁ রে ভাই, আমি সেই বিরাগী, ওই তো সেই ঝোলা, ওই তো সেই গীতা, ওই তো সেই উত্তরীয়। ভবতোষ বলে এটা কি করলেন হরিদা, জগৎ যে অত করে সাধলেন, 500 টাকা সাধলেন, আপনি একেবারে খাঁটি মানুষের মতো সব তুচ্ছ করে চলে এলেন। কি করি বল, বিরাগী মানুষ হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাহলে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আমি যে পেশায় গেছি সেই পেশাটাতেই আমার নষ্ট হয়ে যাবে। হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না, ঈশ্বর যেন হরিদার এই ভুল কখনো ক্ষমা করবে না। অনাদি বলে আচ্ছা কখনো কি আপনি যাবেন না জগদীশবাবু বাড়িতে এই কথা বলতে? হরিদা বলে অবশ্যই যাবো, বকশিসটা তো আশা করতে পারি। অবশ্যই সে বড় জোর 8 আনা কিংবা 10 আনা। বলছে খাঁটি মানুষ তো নই, এর থেকে আমি বড় কি আশা করতে পারি? এখানেই বহুরূপী গল্প শেষ হয়ে যাবে।